এই মূর্তি এরকম কেন? দেখলেই তো ভয় লাগে। বিক্রি না, বিকৃত মানে ভয়ঙ্কর। আপনাকে যদি কেউ মাটি দিয়ে বানিয়ে মুখটা এরকম করে দেয়, কানটা একটু তুলে দেয়, গলার খাঁতিগুলো পাতা দিয়ে জড়ানো আছে এইভাবে। আমি ভাবছিলাম হয়তো কাটালি কলা, তো উনি বলছেন চাপা কলা। প্রচুর মানুষ আসছেন, কিন্তু মানুষের ঢল নেমেছে। ঠিক हम लोग के लिए कि आप लोग के लिए यही बताइए आप लोग पहले। জেনারেল ডাব্বাগুলো একেবারে প্যাকড আপ, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। এই অজয় নদে স্নান করার প্রচলন শুরু হয়েছিল জয়দেব গোস্বামীর থেকেই। এই হচ্ছে জয়দেব মন্দির। ও ঠাকমা, এই চাল এখানে দিচ্ছেন কেন? আমার কি হবে, আমার দান করা হয়েছে। আচ্ছা, আপনি দান করছেন। জলের স্রোত কিন্তু ভালোই আছে দেখতে পাচ্ছি। বিভিন্ন মানুষজন স্নান টান করার পরে তাদের জামা কাপড়। কলা কিনতে এসছো নাকি তোমরা? কলা কিনে হয়েও গেছে। কেউ কাঁদি কেনে? এরকম কখনো তো দেখিনি। 4 কাঁদি 5 কাঁদি 10 কাঁদি অনেক কিনে। তাই? হ্যাঁ, পুজো দেওয়ার জন্য নাকি মেলা ঘুরতে? মেলা ঘুরতে। মেলাতে এলে এগুলো নিতে হয়। হ্যাঁ? না ভালো লাগে। আমাদের গন্তব্য চলে এসছে দুর্গাপুর। বাস পুরো প্যাকড, আমাকে সম্ভবত দাঁড়িয়ে যেতে হবে। গঙ্গা দেবী ওনাকে স্বপ্নে বলেছিলেন যে তুমি অজয়ের তীরে যেও, কদমখণ্ডী ঘাটে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আজ আমার গন্তব্য বীরভূমের একটি গ্রাম, যে গ্রামটি অজয় নদীর তীরে অবস্থিত। গ্রামের নাম কেদুলি গ্রাম। আজ আমি ওই কেদুলি গ্রামে যাচ্ছি। ওখানে একটি মেলা হচ্ছে, জয়দেব কেদুলি মেলা। এর আগে আমাকে অনেকে বলেছিলেন যে দাদা জয়দেবের কেদুলি মেলাতে যেও একবার, যার জন্য আজকের আমার কেদুলি মেলাতে যাওয়া। কেদুলি মেলা বছরে একবারই হয়ে থাকে 3 দিনের জন্য, 14, 15, 16। অ্যাকচুয়ালি মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলাটি হয়ে থাকে। তো গতকালকে শুরু হয়েছে, আজকের 15 তারিখ। আজ আমি যাচ্ছি বীরভূমের ওই কেদুলি মেলাতে। হাওড়া স্টেশনের যে ফ্রন্ট বা মেন গেট যেটা, সেটা কিন্তু এটা না, এটা হচ্ছে বাস স্ট্যান্ডের পাশে একটি গেট। আর মেন যে গেট সেটা হচ্ছে ওদিকে। তো এই স্টেশন হচ্ছে ভারতবর্ষের সবথেকে পুরনো এবং ভারতবর্ষের সবথেকে বড় রেলওয়ে স্টেশন। তো আমি যাব পূর্ব এক্সপ্রেসে, আর সেই পূর্ব এক্সপ্রেস দিয়েছে এই 9 নম্বর প্ল্যাটফর্মে 12381 পূর্ব এক্সপ্রেস 8:15-তে। আমার কাছে কোনো রিজার্ভেশন টিকিট নেই, আমি জেনারেলের জার্নি করবো আর কি। অনেক লম্বা লাইন, কতটা দূর জানি না। আর 2 ঘন্টা জার্নি করতে হবে এই পূর্ব এক্সপ্রেসে। কি অবস্থা? ठीक हम लोग के लिए कि आप लोग के लिए यही बताइए आप लोग पहले। আলটিমেট আমাদের গাড়ি ছাড়লো, আর আমি উঠেছি একেবারে ড্রাইভারের যে পেছনে বিকলাঙ্গ সিট থাকে, সেই বিকলাঙ্গ সিটে। তো পেছনে যে জেনারেল ডাব্বাগুলো একেবারে প্যাকড আপ, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। এখানে তাও আমি দাঁড়াতে পারছি বা দাঁড়িয়ে আছি। আমি তো 2 ঘন্টা জার্নি করবো, অনেকে আছে প্রায় 10-12 ঘন্টা, 15-20 ঘন্টা জার্নি করবো ঠিক এভাবেই। আমাদের ট্রেনের সাথে সাথে উল্টো দিকে একটা লোকাল ট্রেন যাচ্ছে, যদিও সেই ট্রেন ফাঁকা। আমাদের ট্রেন ঘন্টায় 127 থেকে 129 কিলোমিটার গতিবেগে দৌড়াচ্ছে। সামনে যে চাষের জমি, বেশ কিছু জায়গা খালি আছে, মানে খালি পড়ে আছে, ফাঁকা পড়ে আছে দেখতে পাচ্ছি। সামনে যে মাল ট্রেন, কয়লা ভর্তি, আর কয়লার যে গন্ধ বা স্মেল পুরো জায়গা জুড়ে মমা করছে। আমাদের গন্তব্যের প্রথম হল্ট বা স্টেশন বর্ধমান চলে এসেছে। সময় লাগলো অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 12 মিনিটের আশেপাশে। সবাই বসে আছে, যে পারলে ঘুমিয়েও পড়ছে, সবাই ক্লান্ত। অ্যাকচুয়ালি সবাই গঙ্গাসাগর থেকে ফিরছে। গঙ্গাসাগরে কতটা খাটনিকর ব্যাপার হয় সেটা আমি জানি, আমি একবার গেছিলাম। আমাদের গন্তব্য চলে এসছে দুর্গাপুর। 2 ঘন্টার আশেপাশে সময় লাগলো। এই মুহূর্তে আমাদের ট্রেনের অবস্থা দেখতে পাচ্ছ। যদিও এটা কোনো জেনারেল ডাব্বা না, কোনো স্লিপার ডাব্বাও না, এটা হচ্ছে হ্যান্ডিক্যাপ বা বিকলাঙ্গ একটি ছোট্ট কামরা। তার মধ্যে প্রচুর মানুষ উঠেছে, দেখতে পাচ্ছ। ফাইনালি দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছালাম। আর একটু আগে বলছিলাম হাওড়া থেকে দুর্গাপুরের ডিস্টেন্স 148 নয় 157 কিলোমিটার। আজকের জার্নিটা বেশ অসাধারণ ছিল। মানে জেনারেল ডাব্বাতে এত প্যাকড, মানে কোথাও পা গলানোর জায়গা নেই। তারপরও ওই হ্যান্ডিক্যাপ ডাব্বাতে বা বিকলাঙ্গ ডাব্বাতে যে আসলাম, বসে বসে আসলাম, বেশ আরামে এলাম আর কি। দুর্গাপুর রেলওয়ে স্টেশন ঠিক এমনই। আর আমি যাব এখন বাস ধরতে। বাস স্ট্যান্ড সামনে দেখতে পাচ্ছি, বাস দাঁড়িয়ে আছে।
স্টেশনের ঠিক সামনেই রোড বা বাস স্ট্যান্ড। এদিকে বেশ কিছু বাস দেখতে পাচ্ছি, সামনে এদিকেও দাঁড়িয়ে আছে, আর এদিকেও বেশ কিছু বাস দেখতে পাচ্ছি। বাস স্ট্যান্ডে একদিকে অশ্বত্থ গাছ, একদিকে বট গাছ, তো দেখে বেশ ভালো লাগছে। জয়দেবের যে মেলা হচ্ছে না, ওটা কোন দিকে? ওই সাইড দেখুন। ওই পারে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বাস যাচ্ছে জয়দেব মেলা তো এই বাস যাচ্ছে জয়দেবের মেলার উদ্দেশ্যে। আর বাসে তো সিট নেই, কতক্ষণ লাগবে কি জানি। 26 কিলোমিটার, 1-1.5 ঘন্টার আশেপাশে সময় লাগবে। বাস পুরো প্যাকড, আমাকে সম্ভবত দাঁড়িয়ে যেতে হবে। দুর্গাপুর স্টেশন থেকে জয়দেব যে কেঁদুলি, তার ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার। আমি গুগলে দেখলাম আর কি, সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা খানিক দেখাচ্ছে। আর এখনও দেখছি প্যাসেঞ্জার উঠছে এই ভরা বাসে, সবাই কিন্তু দাঁড়িয়ে যাবেন। ফাইনালি 40-45 মিনিটের মতো জার্নি করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর জয়দেবের যে মেলা, সেই মেলার শুরুয়াতটা কিন্তু এখান থেকেই, পেছনেই মেন রোড। আর মেলা আমার সামনে, যদিও এখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। তো তার আগে এখানে বিশাল বড় জায়গা জুড়ে দেখতে পাচ্ছি পার্কিং এরিয়া। এদিকে 2 চাকা, 4 চাকা, বাস, টোটো, বিভিন্ন ধরনের গাড়ির বেশ বড় সড়ো একটি পার্কিং এরিয়া এদিকে আছে। ইভেন আমার এদিকেও দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটা পার্কিং এরিয়া। জয়দেব মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি পার্কিং হচ্ছে বর্ধমানে, মেলা হচ্ছে বীরভূমে। আমি এর আগে গঙ্গাসাগর গেছিলাম। গঙ্গাসাগরের যে মেলার প্রধান আকর্ষণ, সেটা হচ্ছে নাগা সন্ন্যাসীদের অ্যাক্টিভিটিসগুলো। তো আমি ওখানে অনেক ভিডিও বানিয়েছিলাম, এডিট করার পরও প্রায় 10 থেকে 15 মিনিটের লেন্থ ছিল। তো কোনো কারণবশত ওই ভিডিও ইউটিউব অ্যাপ্রুভ করছিলেন না। আমি ইউটিউবে না হলে 6 বার আপলোড করেছি, ইউটিউব প্রত্যেকবারই ডিনাই করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। তো যার জন্য আমি একেবারে ওই নাগা যে সন্ন্যাসীরা ছিলেন আর কি, তাদের সাথে আমার অনেক বড় কনভারসেশন ছিল তাদের জীবন জীবিকা নিয়ে। তো সেগুলো বাধ্য হয়ে আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কেটে ফেলে দিয়েছি, একটুও রাখিনি। তো যার জন্য 3-4 দিন ধরে আমি কোনো ভিডিও বানাতে পারছিলাম না। আমি একবার করে এডিট করি, ব্লার করি, আবার আপলোড করি, সেটাও বন্ধ করে দেয়, আবার ওটাকে নিয়ে যাই, আবার নতুন করে এডিট করি। তো অনেক সমস্যার পরে আলটিমেট সব কেটে কুটে দিয়ে ফাইনালি ওটা আমি আপলোড করতে পেরেছিলাম, যার জন্য ভিডিও আসতে দেরি হয়েছিল। তো যাই হোক, আমি এখন মেলার ভেতরে প্রবেশ করছি। নির্দিষ্ট স্থান আছে আমাদের গাড়ি পার্কিং। আর শুরুতেই এপারে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো মেলা বসে গেছে। আর ছোটোবেলায় এই নৌকোগুলোকে কি বলে? 50 টাকা। কি বলে এগুলোকে? স্টিমার 50 টাকা। আচ্ছা, স্টিমার। এটা হচ্ছে স্টিমার, এর ভেতরে আগুন জ্বলে, আর 75 টাকা দাম। চাচাই আসছেন ইউপি থেকে, স্টিমার নিয়ে এসছেন, বিভিন্ন বাঁশি দেখতে পাচ্ছি। প্রথমবার এসছি, দেখি এখানকার অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর মেনলি এই যে মেলা, এই মেলা হচ্ছে যার উদ্দেশ্যে এই মেলা, উনি হচ্ছেন জয়দেব গোস্বামী। উনি ছিলেন সংস্কৃত সাহিত্য ও সঙ্গীত শাস্ত্রের পণ্ডিত। এছাড়াও উনি গীত গোবিন্দ রচয়িতা করেছিলেন। তাছাড়াও উনি রাজা লক্ষণ সেনের সভার একজন কবি ছিলেন। এখন দেখায়, আমি এই মুহূর্তে বর্ধমানে আছি। বর্ধমানটা বেশ অনেকটা উঁচুতে দেখতে পাচ্ছি। আর সামনে দূরে দেখা যাচ্ছে বড় সড়ো এরিয়া জুড়ে যে মেলা, তার আগে একটি জলাশয় দেখা যাচ্ছে। ওটাই নদী না? এটাই নদী তো? আচ্ছা, এই সামনে নদী দেখা যাচ্ছে, যে নদীর নাম হচ্ছে অজয় নদী, তাই তো? অজয় নদীর ওপারেই হচ্ছে বীরভূম, আর এপারেই হচ্ছে পশ্চিম বর্ধমান। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি নিয়ে এসছেন? দোকান? এই ফুচকা দোকান। তো আচ্ছা, দাদা এখানে ফুচকার দোকান নিয়েছে। কেমন ব্যবসা চলছে? টুকটাক বেশ ভালোই চলছে। ভালো চলছে না? বাজারে। আমি এখন বর্ধমান থেকে রওনা দিলাম। সামনেই অজয় নদী টপকে ঢুকে যাব বীরভূম জেলার মধ্যে। তো সামনেই যে অজয় নদী বা অজয় নদ, তার উপরে যে মেলা, তো এখান থেকে অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই মেলা, সেটা দেখতে বেশ ভালো লাগছে। আর শুরুতেই এখানে যাই না, এখানে বিভিন্ন কাপড় টাপড় বিছানো আছে, তার মধ্যে চাল ডাল রাখা আছে। সম্ভবত এখানে কেউ বসেছিলেন, তারা এই রোদের জন্য উঠে চলে গেছেন। আর বিভিন্ন মানুষজন আসছেন, তাদেরকে চাল, আলু, কিছু পয়সা
দান করছেন। আমার সামনে মানুষের ঢল মেলার উদ্দেশ্যে, আর ঠিক এপাশে দেখতে পাচ্ছি কালী মূর্তি আছে। আমার সামনে একটি বেশ বড় সড়ো, ওদিকেও একটি বড় সড়ো। এই ধরনের কালী মূর্তি এর আগে কখনো দেখিনি, দেখেই তো কীরকম ভয় ভয় লাগছে। এরকম মূর্তি কেন আপনাদের মূর্তি? আপনাদের মূর্তি এরকম কেন? দেখলেই তো ভয় লাগবে। ভয়ের কারণে ব্যাপার করছি, এটা যে কোনো টাইমে লোক দেখলে ভয় পাবে। তো জানি না, এনারা বলছে ভয়ের জন্য বানিয়েছেন, তো কেন বানিয়েছেন বুঝতে পারছি না। দেখলেই বেশ ভয় ভয় লাগবে, বিশেষ করে বাচ্চারা দেখলে তো ভয় পেয়ে যাবে। এই মূর্তি এরকম কেন? দেখলেই তো ভয় লাগছে। কালী দেবী তো? হ্যাঁ কালী। বিকৃত করা কেন কালী মূর্তিটাকে? না বিক্রি বলে বিক্রি হবে, বিক্রি না, বিকৃত মানে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বা বিকৃত বলতে ভয়ঙ্করও না। ধরুন আপনি আপনার অবয়ব মানে গঠন এমনই, আপনাকে যদি কেউ মাটি দিয়ে বানিয়ে মুখটা এরকম করে দেয়, কানটা একটু তুলে দেয়, ও সেটাকে বিকৃত বলে আর কি। যেমন যেটা তাকে একটু উল্টো পাল্টা করে বানানো, এটা এরকম কেন? মানে উদ্দেশ্য কি এটা বানানোর পেছনে? উদ্দেশ্য মানে মেলার দিনে সব দান পাতি সব করে যায়, জামা প্যান্ট, আচ্ছা, কম্বল, চাল, পয়সা। এই যারা যে সমস্ত মানুষজন এখানে আসেন, পুণ্যার্থীরা এখানে আসেন, এখানে পুনিত মানে শ্রীকৃষ্ণ এখানেই নেমেছিল। নিজে বানিয়েছেন না কাউকে দিয়ে বানিয়েছেন? আমি নিজে বানাইছি। ইনি হচ্ছেন সেই জয়দেব। তো জয়দেবের ছবি বা পিকচার আমি দেখিনি, ওনাকে এরকম একটা মূর্তি হিসেবে বানিয়েছেন। আদৌ ইনি জয়দেব কিনা জানি না, মানে ওনার যে অবয়ব সেটা উনি কিনা আমি জানি না, কনফার্ম না। আর এখানে বিভিন্ন মানুষজন আসছেন, এনাদেরকে চাল, ডাল, আলু, পয়সা দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি লাইন দিয়ে। আর প্রচুর মানুষ আসছেন, কিন্তু মানুষের ঢল নেমেছে যেন মনে হচ্ছে। জয়দেব গোস্বামী যে ছিলেন, উনি একটু আগে বলছিলাম, উনি রাজা লক্ষণ সেনের সভার কবি ছিলেন। তো রাজা লক্ষণ সেনকে তোমরা অনেকে ইতিহাসে পড়েছ, নাম জেনে থাকবেন বা ওনার সম্পর্কে জেনে থাকবেন। লক্ষণ সেন ছিলেন মধ্যযুগীয় রাজা সেন বংশের চতুর্থ রাজা আর কি, চতুর্থ শেষ রাজা ছিলেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এই অজয় নদের পাশে চলে এসেছি। প্রচুর মানুষ মেলার উদ্দেশ্যে যাচ্ছেন, প্রচুর মানুষ মেলা থেকে ফিরছেন দেখতে পাচ্ছি। তো অসাধারণ লাগছে, প্রচুর মানুষ ওদিকে দেখতে পাচ্ছি নদীতে স্নান করছে, মানে অজয় নদ যে, সেখানে প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি ওদিকে স্নান টান করছেন। এই অজয় নদে স্নান করার যে প্রচলিত বা প্রচলন শুরু হয়েছিল, সেটা ওই জয়দেব গোস্বামীর থেকেই। উনি পৌষ মাসের শেষে গঙ্গা স্নানে যেতেন। তো কোনো এক সময় বা কোনো এক বছরে উনি ওই পৌষ মাসের শেষে গঙ্গা স্নানে যেতে পারেননি, এর জন্য উনি খুবই দুঃখিত ছিলেন আর কি। তো রাতে শুয়ে শুয়ে হঠাৎ করে স্বপ্ন দেখছিলেন, গঙ্গা দেবী ওনাকে স্বপ্নে বলেছিলেন যে তুমি অজয়ের তীরে যেও, কদমখণ্ডী ঘাটে। তো ওই ঘাটে আমি অজয়ের স্রোতে বয়ে আসব। যথারীতি জয়দেব, কবি জয়দেব এই অজয়ের তীরে আসেন। সেদিন জয়দেব আনন্দিত হয়ে প্রচুর সাধু সন্তদেরকে একত্রিত করে মহা উৎসবের একটি আয়োজন করেন। তারপর থেকে বিভিন্ন সাধু সন্তরা এই অজয়ের তীরে স্নান করতে আসেন। পেছনে মানুষের ঢল আর কমছে না। আমি এখানে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে মানুষগুলো আসছে, লাইন দিয়ে আসছে, শেষ নেই আসার। মকর সংক্রান্তিতে মানুষজন গঙ্গাসাগরে যান স্নান করতে, এখানেও প্রচুর মানুষজন আসেন এই অজয় নদে স্নান করার জন্য, নিজেকে শুদ্ধ করার জন্য আর কি। আমার ডান দিকে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটে বিভিন্ন মানুষজন স্নান করছেন। আমার বাঁদিকে লাইন দিয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন ওই মূর্তি এইভাবে বানিয়ে রেখেছেন। মূর্তির সামনে বেশ কিছু চাল, পয়সা, আলু দেখতে পাচ্ছি। এই ধরনের মূর্তিগুলি এরা বানিয়েছেন। ও ঠাকমা, এই চাল এখানে দিচ্ছেন কেন? এই যারা কানা করে বসে আছে, ঠাকুর দেখে এসবগুলো দেওয়া হচ্ছে। আমার কি হবে, আমার দান করা হয়েছে। আচ্ছা, আপনি দান করছেন? দান করা। তো এই ঘাটে বিভিন্ন মানুষজন দেখতে পাচ্ছি স্নান টান করছেন। আর আমি একটু নদীর ওপারে যেতে চাইছি, তো মাঝখানে জল আছে, যাবো কি করে বুঝতে পারছি না। সবাই এই জল পাড়িয়ে ওপারে মাঝখানে চলে যাচ্ছে। ওদিকে গেলে সম্ভবত জলের গভীরতা একটু বেশি, কেন কি এখানকার জলের গভীরতা খুব বেশি না, জাস্ট হাঁটু মানে গোড়ালি পর্যন্ত দেখতে পাচ্ছি।
মানে 1 ফুটও না এখানকার জলের গভীরতা। তো এখানে স্নান করতে পারছে না, ওদিকে সম্ভবত একটু বেশি, ওদিকে দেখতে পাচ্ছি মানুষজন ওদিকে স্নান করছে। এখান থেকে দেখি ওপারে যাওয়া যায় কিনা। এখানে একটা সাঁকো বানিয়েছেন, বাট এই সাঁকো দিয়ে যাওয়া যাবে না। আমি ভেবেছিলাম যে সাঁকো দিয়ে ওপারে যেতে পারবো, বাট যাওয়া যাবে না, ও জুতো ফুটো খুলে যেতে হবে, এছাড়া উপায় নেই। বা জলের স্রোত কিন্তু ভালোই আছে দেখতে পাচ্ছি। গঙ্গা স্নান দেখলাম, মেন যে মেলা যে উপলক্ষে সেই মন্দির কাকে পুজো হচ্ছে সেটা একটু দেখাই বা আমি নিজে দেখি। মেন রাস্তা ওদিকে, বাট এদিক দিয়ে যাওয়া যাচ্ছে। আর এখানে যে মাঠের মাঝখানে দেখতে পাচ্ছি মানুষজন গিয়ে গিয়ে মানে রাস্তা তৈরি হয়ে গেছে। আর এখানে একজনকে দেখতে পাচ্ছি হরে কৃষ্ণ গান করছেন। এখানে একটা টাওয়ার আছে লাইটের, আর বিভিন্ন মানুষজন স্নান টান করার পরে তাদের জামা কাপড় এসব টাওয়ারের মধ্যে শুকোতে দিয়েছে, মেলে দিয়েছে। আর এই যে এই রাস্তাতে হেঁটে যাচ্ছি, খুব একটা বাজে দুর্গন্ধ আসছে। মানুষজন পটি করে রেখেছে আশেপাশে এদিক ওদিক। আর বাঁদিকে লাইন দিয়ে দেখতে পাচ্ছি কলার কাঁধি, এই যে কলার কাঁধি, কলার পাতা দিয়ে জড়ানো আছে লাইন দিয়ে, এখানে ভর্তি দেখতে পাচ্ছি এই কলার কাঁধি, কাঁঠালি কলা। ইভেন আমার ডান দিকেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে ওরকম ওইভাবে কলার কাঁধিগুলো পাতা দিয়ে জড়ানো আছে এইভাবে। তো প্রথমে ভাবছিলাম এগুলো কী, তারপরে কাছে যেতেই দেখলাম যে এগুলো কলা। ও দাদা, এই কলা পাতা দিয়ে জড়ানো কেন? এখানে জোড়ানো কলা বিক্রি হয়। কি বললেন? এ কলা জোড়ানো করলে ভালো থাকবে। আচ্ছা, জড়িয়ে রাখলে ভালো থাকবে। এই কলা আসে কোথা থেকে আপনারা আনেন? চন্দননগর। চন্দননগর। তো এই কলা আসছে উনি বলছেন চন্দননগর থেকে। আর এই কলা কাঁধি এইভাবে আসার পরে উনি নিজেই দেখতে পাচ্ছি যে শুকনো কলা পাতা দিয়ে জড়িয়ে দিচ্ছেন। তো মানুষজন যারা কিনছেন, আচ্ছা যারা কিনছেন তারা কি কাঁধি কিনছেন পুরো? হ্যাঁ। আচ্ছা, এখানে ওই 2-4টে বা ওই যে কী বলে একটা ছড়া না, এখানে টোটাল পুরো কাঁধি ধরেই আর কি মানুষজন কিনছেন। প্রচুর কলায় দেখুন দেখতে পাচ্ছি, ওদিকে দেখলাম, এখানে দেখতে পাচ্ছি, ইভেন আমার বাঁদিকে লাইন দিয়ে এইভাবে কলা। ওয়াও! তো এইভাবে এত কলা আমি এর আগে কখনো দেখিনি। ইভেন সামনে ওদিকেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে শুধু কলা। এগুলো কাঁঠালি কলা তো? কাঁঠালি কলা তো এগুলো? কি জানি জানি না। আপনি কিনতে এসছেন তো? আমি অবশ্য চিনি না। ছিলেন না, তাহলে কি কিনবেন? কি কলা এগুলো? পাকা কলা। না না, কলার নাম কি? চাপা কলা। চাপা কলা। কাঁঠালি কলা চাপা কলা আলাদা? চাপা কলার দাম বেশি না কাঁঠালির দাম বেশি? কাঁঠালির দাম বেশি। কাঁঠালির দাম বেশি। এর কাঁদি কত করে একটা? ও 300, 350, 250। তো চাপা কলা আমি এর আগে শুনিনি নাম, আমি ভাবছিলাম হয়তো কাঁঠালি কলা। তো উনি বলছেন চাপা কলা কাঁদি হচ্ছে 250 টাকা থেকে শুরু 350 টাকা পর্যন্ত। তো যারা কিনছেন তারা কীরকম কাস্টমার? তারাও কি ব্যবসা করবে? না ওটা খাওয়ার জন্য, বাড়িতে খাওয়ার জন্য তো? হ্যাঁ। তো বাড়িতে কেউ কাঁদি কেনে এরকম কখনো তো দেখিনি। হ্যাঁ, কাঁদে নিয়ে যায় তো। হ্যাঁ, কান্দি 4 কান্দি 5 কান্দি 10 কান্দি বন্ধ কিনে। তাই? হ্যাঁ, গাড়িতে করে নিয়ে যায়, ভ্যান ভাড়া করে নিয়ে যায়। না বলছি এতগুলো খেতে গেলে তো অনেক মানুষ দরকার। 10 কান্দি নিয়ে গেলে তার হ্যাঁ। বিটি আছে, জামাই আছে, তাদেরকেও 2 কান্দি করে দিতে ও হবে। আচ্ছা, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে। হ্যাঁ। আচ্ছা, ঘরেও বুঝতে খেতে হবে। পেরেছি। তো এখানে যে এত এই কাঁদিতে কলা বিক্রি হয় এর আগে আমি কখনো দেখিনি। এ কলা একটাও থাকবে না, সব বিক্রি হয়ে যাবে। আরো 10 লাইন নেমেছে গ্রামে, তাই? আরো 10 লরি নেমেছে। ঠিক আছে, দেখতে। আমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি যাদবপুর। যাদবপুর, এই তো কাছে যাদবপুর। কত দূর? কোন যাদবপুর? কলকাতা যাদবপুর। ও আচ্ছা আচ্ছা। আপনারা কি করতে এসছেন? আমরা মেলা ঘুরতে এসেছি। কোথা থেকে এসছেন? আমরা বর্ধমান থেকে এসেছি। নদীর ওপারেই তো বর্ধমান শুরু। শুধু হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এপারেই বীরভূম। আচ্ছা, অনেক ধন্যবাদ, এনজয় করুন আপনারা। ডান দিকে টোটাল জায়গাটা হচ্ছে এরকম কলারই মার্কেট, লাইন দিয়ে কলা। বাপরে বাপ, এখানে তো মনে হচ্ছে সেই পাইকারি বাজারে চলে এলাম। তো পাইকারি বাজারে এত কলা দেখিনি কখনো। এখানে যা কলা দেখতে পাচ্ছি। কলা কিনতে এসছো নাকি তোমরা? কলা কিনে হয়েও গেছে। কি কাঁদি কিনলে নাকি ছড়া ডজন? ছড়া। এ কি সবাই কাঁদি নিচ্ছে, তোমরা ছড়া কেন? কোথা থেকে এসছো তোমরা? আমরা দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে, সামনেই তো দুর্গাপুর। কতজন মিলে এসছো? এই যে আমরা সবাই এসেছি।
আচ্ছা, এখানে এসছো পুজো দেওয়ার জন্য নাকি মেলা ঘুরতে? মেলা ঘুরতে। কেনাকাটি কি করেছো? খাওয়া দাওয়া কেনাকাটি? এখনো কেনা হয়নি। আচ্ছা ঠিক আছে, কেন মজা করো তোমরা। এই মেলাতে খুব বেশি ভিডিও করা যাবে না, তার কারণ হচ্ছে চারদিকে বিভিন্ন জায়গা থেকে গানের আওয়াজ বেশি আসছে, ধুমধাম টুকটাক। তো সেই সমস্ত গানের জন্য কপিরাইট আসতে পারে, যার জন্য জানি না কতটুকু দেখাতে পারবো। তো বেসিক্যালি এই যে মেলা, এই মেলাতে বিভিন্ন দোকানপাট, মানে মানুষের জীবনে যা যা দরকারি সব কিছুই দেখতে পাচ্ছি এই মেলাতে বিক্রি হচ্ছে, বিভিন্ন জিনিসপত্র। আপনারা কি কিনছেন? গুড় বাদাম কিনছেন? এটা কি মেলার ফেমাস? মানে মেলাতে এলে এগুলো নিতে হয়? হ্যাঁ, ভালো লাগে। ও আচ্ছা, আপনাদের ভালো লাগে এটা? তো ওনারা এসছেন, মোরব্বা কিনছেন আর গুড় বাদাম বললেন। আচ্ছা, গুড় বাদাম আছে, এখানে তিলফিলও আছে দেখতে পাচ্ছি। তো এরকমই দোকানপাটও আছে যেখানে মানুষজন খাবার দাবার কিনছেন। 1 কিলোমিটারও বেশি লম্বা জায়গার রাস্তা দেখতে পাচ্ছি, তার দুধারেই বিভিন্ন আশ্রম আর মেন যে মন্দির, সেই মন্দির হচ্ছে আমার সামনে। ও মোবাইল ফোনের দিকে সর্বদা সতর্ক নজর রাখুন। শিশুদের সবসময় নিজের সঙ্গে রাখুন, কোনোভাবেই হাতছাড়া করবেন না। জয়দেব মেলা 2026 স্বাগতম বীরভূম জেলা প্রশাসন। এই হচ্ছে মেন জয়দেব মন্দির আমার সামনে। আর মন্দিরে যাওয়ার আগে এনার এই আচারের গন্ধে আমি এখানে আটকে গেলাম। ভাই বা দাদা এখানে 4, 8, 4, 12, 4, 16 প্রায় 20-22 রকমের আচার নিয়ে বসে আছেন। এই যে স্মেল, গন্ধ বেশ ভালো লাগে। তো ভালো লাগছে, একদম ভালো। কোথা থেকে আসছেন? আমার ঝাড়খণ্ড থেকে এসেছে, বাসকিনাথ। আমি নাম বলতে পারবো না, বাট এখানে প্রচুর রকমের আচার দেখতে পাচ্ছি। তো আমি হেঁটে যাচ্ছিলাম, এই যে গন্ধ, সেটার গন্ধের জন্য দাঁড়িয়ে পড়লাম। পেছন থেকে কিছুটা হেঁটে আসলাম, তারপরে সামনে যে মন্দির দেখতে পাচ্ছি এটাই হচ্ছে জয়দেব মন্দির। অনেক পুরনো দেখতে পাচ্ছি, রং চটা, রং করেনি। যা হোক, রং করেনি তাতেও ভালো লাগছে। রং করলে একটা নতুনত্বের ছোঁয়া থাকতো, তো সেই নতুনত্বের ছোঁয়াটা অতটা ভালো লাগতো না। এটা দেখে মনে হচ্ছে বেশ অনেক পুরনো একটা ঐতিহ্য বহন করছে এই জয়দেব মন্দির। আর সামনে প্রচুর ভিড়, মানে এখানে যে লাইন, সেটা লাইনটা ওদিক থেকে অনেকটা দূর থেকে এসছে, এদিকে অনেকটা দূর থেকে এসছে। তো যার জন্য আর ভেতরে ঢুকছি না, কেন অনেকক্ষণ দাঁড়াতে হবে ভেতরে ঢুকতে গেলে। যাই হোক, এই হচ্ছে জয়দেব মন্দির। এই মন্দির যিনি আছেন ওনার উদ্দেশ্যেই, ওনার স্মৃতির উদ্দেশ্যেই এখানে এই মেলাটা বসে। আর বিগত 400 বছর ধরে বা তারও বেশি বছর ধরে এই মেলাটি হয়ে আসছে, জয়দেব মেলা। ভোর 4টের সময় বাড়িতে ছাতু খেয়েছিলাম, আর এতক্ষণ না খেয়েছিলাম বলা যায়, আর প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি অনেকক্ষণ ধরে ভাতের হোটেল খুঁজছিলাম, পাচ্ছিলাম না। শেষে একটা দোকানে এলাম। এখন যে দোকানে বসে আছি, এই টেবিলে বসে বসে খাচ্ছিলাম, আর আমার পাশের এই দাদা পরিবেশন করছিলেন। আর বারবার আমার ক্যামেরাটা টেবিলের উপর রাখা ছিল, বারবার উৎসুক চোখে দেখছিল, জিজ্ঞেস করছিল এরা কী করে, কত দাম। এই দাদা, কী নাম আপনার? সুকুমার দাস। বাড়ি কোথায়? লাভপুর। কতদিন পর পর বাড়ি যান? মেলা 10 দিন থাকি, তারপর আবার বাড়ি চলে যাই। আচ্ছা, এটা ভাতের হোটেল না মিষ্টির দোকান? মিষ্টি, ভাত, রোল, মোগলাই, এটা কি চাউমিন সারা সব। বছর? একদম পারবেন না, এটা আমার মালিক। আর এই হোটেলের মালকিন দিদি? দিদি। বলছি, কতদিনের ব্যবসা আপনাদের? আমাদের সারা বছর। হ্যাঁ? আমাদের সারা বছর না না, পারবেন না। ব্যবসাটা কত পুরনো? পুরনো আমাদের প্রায় এখন 30 বছর। 30 বছর হয়ে গেল। 30 বছর। আপনার কতটা শুরু করেছিলেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আমরা দুজনেই। আচ্ছা, দুজনেই, মানে আপনার বিয়ের পরেই শুরু করেছিলেন? হ্যাঁ, ও বিয়ে আচ্ছা 3 বছর পর। আচ্ছা, তার মানে তো বেশ আপনি লাকি। হ্যাঁ, আর লাকি, তাই আশীর্বাদ করুন। না, ওদিকে আছে, ওই তাই আশীর্বাদ করুন, ভগবান যেন তাই করে। না, নর্মালি কারোর ব্যবসা হলে সে তার বাপের আমল থেকে করে আসে বা ঠাকুর দাদা দাদুর আমল থেকে। তো আপনার স্বামী স্ত্রী দুজনেই ব্যবসা, এখানে আমার বাপের বাড়ি। ইনি গিন্নি আর উনি কর্তা। মিষ্টি কে বানায় 12 আপনাদের? মাস ই বানায়, 12 মাস কারিগর থাকে না, 12 মাস আমাদের থাকে না তো। এটা ছেলের দোকান, এটা হচ্ছে বাবা মায়ের দোকান, বাবা মায়ের হিন্দু হোটেল। তো এনারা এই দোকান বিগত 30 বছর ধরে করছেন। তো যাই হোক, আমি এখানে এসেছিলাম ভাত খাওয়ার জন্য, ভাত খাওয়া হলো, বাট খাওয়া দাওয়ার আমার ভালো লাগেনি, খেতে হয় তাই খেয়েছি। যে বড় বড় গামলা পুরো ভর্তি করে আছে, 4টে-5টা। এই যে ওয়াল দেয়াল অনেক পুরনো দেখতে পাচ্ছি, আর ভেতরে প্রচুর মানুষ বসেছেন।
এখানে ভাত দেখতে পাচ্ছি, এখানে সবজি আছে, ডাল আছে, 4টে 5টা উনুন আছে কাঠের জালে, বেশ রান্না বান্না হচ্ছে, মানে মিষ্টি তৈরি হচ্ছে। আপনি এটা কি দিচ্ছেন? চিনি রস, এই যে খাজা দিচ্ছে রস, আর এই খাজা খেয়ে মানুষ করবে যশ। এই মেলা ঘুরে কেমন লাগলো? ভীষণ ভালো লাগে, প্রতিবারই আমরা এই জয়দেব মেলা আসি। একটু দেখাই এখানে কি খাওয়া দাওয়া চলছে, কত লোক খাচ্ছেন এখানে। 24 ঘন্টার মধ্যে আপনি যখন আসবেন মানে আপনাকে সেবা দিতেই হবে আমাদের। একটা টাইম 250 লোক খেতে পাচ্ছেন, তো এটা সকাল থেকে চলছে সারাক্ষণ। পরিষ্কার করে রাখা হয়েছে, তার উপরে ভাত ঢালছেন, পরপর 4টে বড় বড় উনুন আর 4টে বড় বড় কড়াই। টোটাল আপনাদের এরিয়া? হ্যাঁ, এগুলো আমাদের। রুম কেমন একটু দেখা যাবে? হ্যাঁ, সব নেই। এই যে আচ্ছা, রুমের গেটও বানানো হয়েছে। গেট বলতে আমাদের পর্দা। বাড়ি কোথায় আপনাদের? মাকপুর গ্রাম। তো এই দাদাদের আশ্রম থেকে ওনাদের গ্রামে গেছিলেন আর ভিক্ষা করার জন্য। এখানে কেমন কাটালেন? ভালো হয়েছে? ভালো হয়েছে। আমরা এসেছি প্রতাপপুর, মাকুড় গ্রাম, সেটা কোথায়, কোন জেলা? বাঁকুড়া।